হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দ, আমার প্রণাম গ্রহণ করুন। তো আজকে আমি একটি বিশেষ কিছু বলার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, আজ শ্রী সম্প্রদায়ের মহান আচার্য শ্রী রামানুজ আচার্যের মহা আবির্ভাব তিথি। তো রামানুজাচার্য শুধু শ্রী সম্প্রদায়েরই একজন মহান আচার্য নন, তিনি সমস্ত বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি বিশেষ সম্পদ ছিলেন এবং তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না। তো শাস্ত্র থেকে আমরা জানতে পারি রামানুজাচার্য তিনি বৈষ্ণব সমাজের এক মহাসংস্কার সূচনা করেছিলেন আজকে থেকে প্রায় 1000 বছর আগে। এবং রামানুজাচার্যকে রাম অনুজ অর্থাৎ রামের অনুজ লক্ষ্মণের লক্ষণদেবের অবতার বলা হয়ে থাকে এবং শাস্ত্রে এটিও বর্ণনা করা হয়েছে তিনি স্বয়ং বলদেবের অবতার বা সংকর্ষণ অবতার। এবং তার জীবনাচরণ, তার সমাজ সংস্কার থেকে সমস্ত বৈষ্ণব সমাজ অন্যভাবে উপকৃত হয়েছে। শুধুমাত্র বৈষ্ণব সমাজ নয়, তার যেই জীবনাচরণ, তার জীবন মূল্যবোধ, সেটি আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যক্তি জীবনে এক সুন্দর গাইডলাইন আমাদেরকে প্রদান করতে পারে। তো আজকে এ ধরনের 4টি শিক্ষা নিয়ে আমি আলোচনা করব। একবার এক গুরুদেবের এক শিষ্য তার গুরুদেবকে প্রশ্ন করলেন যে, হে গুরুদেব, একজন ব্যক্তির বা একজন ভক্তের জীবনাচরণ কেমন হওয়া উচিত, আপনি কৃপা করে আমাকে নির্দেশনা প্রদান করুন। তখন সেই গুরুদেব বললেন, এটি খুব কঠিন কোয়েশ্চেন, খুবই কঠিন প্রশ্ন, সেটা আমি তোমাকে এই মুহূর্তে আনসার দিতে পারছি না। তবে এমন একজন ব্যক্তি আছেন যিনি তোমাকে প্রকৃত উত্তরটি প্রদান করতে পারেন। তখন তিনি বললেন, অনেক অনেক দূরে একটি আশ্রমের রামানুজ আচার্য নামে একজন আচার্য রয়েছেন, তুমি কৃপা করে তার কাছে যাও, তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করে তার কাছ থেকে এই কোয়েশ্চেনটির আনসার তুমি নিতে পারো। তো গুরুদেবের সেই আদেশকে শিরোধার্য করে সেই ভক্ত পাহাড় পর্বত অনেক নদী অতিক্রম করে হাজার হাজার মাইল অতিক্রম করে রামানুজাচার্যের আশ্রমে গিয়ে উপনীত হলেন। তিনি যখন রামানুজাচার্যের আশ্রমে গিয়ে উপনীত হলেন, তখন আচার্য তার শিষ্যদেরকে ক্লাস দিচ্ছিলেন। যখন ক্লাস শেষ হলো, তখন সেই ভক্ত বিনীতভাবে হাত তুলে রামানুজাচার্যের কাছে কোশ্চেন করলেন, এ পরম ভাগবত, হে গুরুদেব, আমার গুরুদেব আমাকে প্রেরণ করেছেন যে একজন ব্যক্তির, একজন মানবের, একজন ভক্তের কী ধরনের জীবনাচরণ হওয়া উচিত, কী ধরনের লাইফস্টাইল হওয়া উচিত, সেটা আমাকে কৃপা করে বলুন। তখন রামানুজাচার্য তাকে অবাক করে দিয়ে বললেন যে, তুমি অনেক দূর, অনেক ক্লান্তি নিয়ে এখানে এসেছো, সুতরাং আমি এখনই তোমাকে সেই আনসারটি প্রদান করবো না। তুমি কৃপা করে আমার আশ্রমে অবস্থান করো, আমি তোমাকে অবশ্যই কিছুক্ষণ পরে সেই প্রশ্নটির উত্তর দেবো, তুমি আজকে আমার সাথে প্রসাদ পাবে। তো যথারীতি তাকে যথেষ্ট আপ্যায়ন করা হলো এবং দুপুরে একসাথে তারা প্রসাদ ভোজন করলেন একদম রামানুজাচার্যের পাশে বসেই। তখন প্রসাদ সেবন শেষ হওয়ার পর সেই ব্যক্তিটি সেই কোশ্চেনটি আবার করলেন। রামানুজাচার্য তখন বললেন, সবে মাত্র তো এসেছো, প্রসাদ পেয়েছো, একটু রেস্ট করো, তারপর আমি তোমাকে আনসারটি বলবো। ঠিক আছে, আরেকটি দিন অতিবাহিত হলো। পরের দিন ক্লাস শেষে যখন ভক্তটি আবার রামানুজাচার্যের পাশে বসে প্রসাদ পেতে গেল, তখন তার সেবকরা এসে তাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে তুলে বাইরে নিক্ষেপ করলো এবং বললো, তোমার এত বড় সাহস যে তুমি এত বড় একজন মহান আচার্যের সাথে বসে প্রসাদ পেতে চাও, কি যোগ্যতা আছে তোমার, আজকে থেকে তুমি এখানে বসে প্রসাদ পাবে। ভক্তটি কোনো প্রত্যুত্তর করলো না, তাকে যথারীতি বাইরে একটি থালায়, যেটি এত বেশি পরিষ্কার নয়, সেটাতে প্রসাদ দেওয়া হলো। সে প্রসাদ পেল এবং চলে গেল। প্রসাদ পাওয়ার শেষে আবার রামানুজাচার্যকে কোশ্চেন করলেন যে, হে প্রভু, আমার প্রশ্নটি আনসারটি আমাকে কি প্রদান করবেন? তখন রামানুজাচার্য তারপরে তাকে প্রশ্নের উত্তর প্রদান করেনি, বলছে আরো কিছুদিন যাক। আর এভাবে করে দিন যত যাচ্ছে, তত ভক্ত তাকে বিভিন্নভাবে হেনস্থা করতে লাগলেন। কখনো প্রসাদ দিচ্ছেন, কখনো প্রসাদ পেয়ে দিচ্ছেন না, কখনো তাকে টেনে হিসেবে বের করে দেওয়া হচ্ছে। তো এভাবে করে প্রায় 10 দিন অতিক্রান্ত হল। 10 দিন পর রামানুজাচার্য সেই ভক্তকে ডেকে পাঠালেন এবং বললেন, তোমার প্রশ্নটি কি, তুমি আমাকে আজকে করো। সে পুনরায় সে প্রশ্নটি করলো যে, একজন ভক্তের, একজন ব্যক্তির, একজন আদর্শ ব্যক্তিত্বের জীবনাচরণ কেমন হওয়া উচিত। তখন রামানুজাচার্য তাকে 4টি সূত্র প্রদান করলেন: উক্কায় পলিরোপণ, উপ্পায় পলিরোপণ, উন্নায় পলিরোপণ এবং আপ্যায় পলিরোপণ। এগুলি ভিনদেশীয় ভাষা, বিশেষ করে তামিলনাড়ুর ভাষা সেটি। অর্থাৎ রামানুজাচার্য তাকে বললেন যে একজন ভক্তের জীবন শুড বি লাইক এ ট্রেন, বকের মতো হওয়া উচিত। সেটি কেমন? বলছে, বক
যখন পানিতে নেমে শিকার করে তখন সে ধ্যান করে। কিসের ধ্যান? টু ক্যাচ এ বিগ ফিশ, একটি বড় মাছ ধরার জন্য। আর যখন সে বড় মাছ ধরার জন্য ধ্যান করে তখন তার আশেপাশে দিয়ে অনেক ছোট ছোট মাছ চলে যায়, কিন্তু বক সেটিতে কখনো দৃষ্টি নিক্ষেপ করে না এবং তার ফোকাসও নষ্ট করে না। সে বসে থাকে কখন একটি বড় মাছ আসবে, আর সে ছোট মাছগুলিকে যেতে দেয়। কেননা বড় মাছগুলি সবসময় বসে থাকে ছোট মাছগুলোকে দেখার জন্য, যে ছোট মাছগুলো সেফলি যেতে পারছে কিনা। যদি সে ছোট মাছগুলো সেফলি যেতে পারে তার মানে হচ্ছে রাস্তাটা সেফ রয়েছে, সেখানে কোনো শিকারি নেই, আর তার জন্য রাস্তাটা খুবই ক্লিয়ার। আর সেটাই মনে করে যখন ছোট মাছদেরকে বক ছেড়ে দেয় তখন বড় মাছগুলো আস্তে আস্তে আসতে থাকে, আর তখন ট্রেন কপ করে সেই শিকারটিকে ধরে নেয়। একজন ব্যক্তির, একজন আদর্শ ব্যক্তিত্বের, একজন ভক্তের সেই ধরনের মানসিকতা উচিত একজন বকের মতো। অর্থাৎ আমাদের জীবনে চলতে গিয়ে আমাদের অনেক ছোটখাটো অপরচুনিটিস আসবে, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অনেক অনেক অপশনস আমাদের আসবে, কিন্তু বৃহৎ স্বার্থকে হাসিল করার জন্য, বৃহৎ স্বার্থকে আমাদের লাইফে অ্যাচিভ করার জন্য ছোট ছোট যে ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ রয়েছে, ধন, মান, যশ, অর্থ, প্রতিষ্ঠা, সেগুলির দিকে না তাকিয়ে সে বিগ ফিশ, জীবনের প্রকৃত লক্ষ্য পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা প্রাপ্তি, সেটির দিকে আমাদের নজর দেওয়া উচিত। দ্বিতীয় সূত্রটি তিনি দিয়েছেন, আমাদের হওয়া উচিত একটি মুরগির মতো। সেটি কেমন? খুবই হাস্যকর, কিন্তু সেটির পেছনে একটি গুরু অর্থ রয়েছে। আমরা দেখি অনেক সময় মুরগিরা কক 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 ঘুরে বেড়ায়, এবং আমরা দেখতে পাই যে খালি চোখে কিছু নেই সেখানে, কিন্তু তারপরে তারা কিছু না কিছু খাচ্ছে। অর্থাৎ মুরগিদের মধ্যে এই ধরনের একটি ক্যাপাসিটি রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু নেই, কিন্তু সেখানে কোনো না কোনো ছোট ছোট খাদ্যদানা রয়েছে, আর তারা সেটিকে গ্রহণ করছে। অর্থাৎ একজন ব্যক্তির এমন ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত যেখানে কোনো গুণই সে দেখতে পাচ্ছে না, কোনো ব্যক্তির মধ্যে সে কোনো গুণই দেখতে পাচ্ছে না, তারপরে সে ব্যক্তির অন্যান্য ব্যক্তিদের মধ্যে মহৎ গুণগুলিকে সে দর্শন করে। সে কোনো ব্যক্তির খারাপ দোষগুলিকে দর্শন না করে তার মধ্যে যে মহৎ গুণগুলো রয়েছে, যে ভালো গুণগুলো রয়েছে, সেগুলোকে দর্শন করে। কোনো ব্যক্তির জীবনের মধ্যে কোনো সম্ভাবনা খুঁজে পাচ্ছে না, তারপরেও সে সম্ভাবনাহীন জীবনেও সে আশার সম্ভাবনা খুঁজে পায় এবং সেই সম্ভাবনাকে কেন্দ্র করে তার লাইফকে লিড করে। সুতরাং আমাদের মুরগির মতো হওয়া উচিত। এবং পরবর্তীতে তিনি বলছেন আমাদের লবণের মতো হওয়া উচিত। কেমন লবণের মতো? লবণ হচ্ছে এমন একটি জিনিস যেটি তরকারিতে একটু বেশি হয়ে গেলেও সমস্যা, একটু কম হয়ে গেলেও সমস্যা, অর্থাৎ ইট শুড বি ব্যালেন্সড। সুতরাং একজন আদর্শ ব্যক্তির জীবন শুড বি ব্যালেন্সড ম্যাটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি। আমাদের ম্যাটেরিয়াল লাইফ রয়েছে, যেটাকে আমরা জাগতিক জীবন বলছি, আরেকটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। তো সেটি ঠিক একটা রেলগাড়ি দুটি চাকার মতো। রেলগাড়ির দুটি চাকা যখন সমান্তরাল লাইনে সমানভাবে চলে তখন সেটি গন্তব্যে পৌঁছে যেতে সেই রেলকে সাহায্য করে, কিন্তু যদি তাদের মধ্যে ইমব্যালেন্স কাজ করে তাহলে সেটি অচিরেই অ্যাক্সিডেন্ট করবে। ঠিক লবণ হচ্ছে, লবণের উদাহরণটা দেওয়া হচ্ছে এই জন্য আমাদের লাইফস্টাইল এমন হওয়া উচিত যে আমরা আধ্যাত্মিকভাবে এবং জাগতিকভাবে আমাদের লাইফস্টাইলকে ব্যালেন্স করব। এবং আরেকটি উদাহরণ হচ্ছে আমাদের কোন জায়গায় কতটুকু ইনভলভ হওয়া উচিত, কি পরিমাণ ইনভলভ হওয়া উচিত, কোথায় ইনভলভ হওয়া উচিত, এই অপশনগুলো আমাদের জানা থাকা উচিত, আর সেভাবে আমাদের লাইফকে আমাদের লিড করা উচিত। তাহলে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। এবং লবণ থেকে আরেকটা শিক্ষা হচ্ছে তরকারিতে অনেক ধরনের মশলা ইউজ করা হয়, কিন্তু একটি উপাদান লবণ যদি না থাকে তাহলে সবার কার্যক্রম কি হয়ে যায়। ঠিক তেমন কিন্তু লবণকে সেখানে দেখা যায় না। ঠিক লবণ যেভাবে মিশে গিয়ে সমস্ত পদটিকে বা ব্যঞ্জনটিকে অনেক সবার খাওয়ার উপযোগী বা সুস্বাদু করে তোলে, এবং তার ফলে সবাই এমনকি রাঁধুনি পর্যন্ত ভাবা পায়। ঠিক আমাদের লাইফস্টাইল সেরকম হওয়া উচিত। আমরা সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য আমাদের অনেক কন্ট্রিবিউশনস থাকবে, বাট আমাদের ফলস ইগো থাকবে না। আমরা মিশে যাবো লবণের মতো, কিন্তু আমরা নিজেদেরকে আকর্ষিত করার চেষ্টা করবো না। দ্যাটস দ্য লাইফস্টাইল। লবণের কাছ থেকে আমরা শিক্ষাটা পাই। এবং লাস্টে তিনি যে শিক্ষা দিয়েছেন সেটা বলছে একজন আদর্শ ভক্ত, একজন আদর্শ ব্যক্তি
হওয়া উচিত ঠিক তোমার মতো, কার মতো? সে ডিসাইবলটির মতো, সে শিষ্যটির মতো। কেন? তো দেখো, তুমি প্রথম দিন এসেছিলে, আমাকে কোশ্চেন করেছিলে, তোমাকে আমি আনসার দেইনি। পরের দিন কোশ্চেন করেছিলে, আনসার দেইনি। এরপর দিন থেকে আমার কথা মতোই তোমার উপর অমানসিকভাবে তোমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল, ইনসাল্ট করা হচ্ছিল। আমি দেখতে চাইছিলাম যে কোনো জিনিস অনুসন্ধান করার জন্য তোমার মধ্যে কতটুকু আগ্রহ রয়েছে, কতটুকু তীব্রতা রয়েছে, এবং সমস্ত কিছু উপেক্ষা করে তুমি এই সামান্য একটা কোশ্চেনের জন্য অপেক্ষা করেছিলে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী না। এটি হচ্ছে একজন আদর্শ ব্যক্তি, আদর্শ শিক্ষার্থীর লক্ষণ, যে সে প্রকৃত তত্ত্ব জানার জন্য গুরুদেবের সেবা বিধানের মাধ্যমে, যথাযথ বিনয়ের মাধ্যমে এবং যথেষ্ট ধৈর্যের মাধ্যমে অপেক্ষা করবে প্রকৃত তত্ত্ব অনুসন্ধান করার জন্য। আর সে তত্ত্বকে জীবনের সঙ্গী করে, জীবনের পাথেয় করে তার জীবনকে পরিচালিত করবে, আর তার জীবন হবে সুখময়। সুতরাং এই 4টি ইনস্ট্রাকশন কে বলা হচ্ছে রামানুজ শিক্ষা। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জীবনের জন্য যথার্থ যুক্তিযুক্ত এবং বাস্তবিক। এই 4টি জিনিস যদি আমরা আমাদের জীবনে ঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন অর্থবহ হয়ে উঠবে, আমরা সবার কাছে আদরণীয় হয়ে উঠব, এবং আমাদেরকে নিয়ে জাতি, সমাজ, দেশ, সর্বোপরি পুরো বিশ্ব গর্ব করতে পারবে। সবাই হরে কৃষ্ণ, আমার প্রণাম নেবেন। হরে কৃষ্ণ।